নমস্কার। নমস্কার, গ্রো ক্যাপ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রীতম সেনগুপ্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সুন্দর মানে ঘোষণা আমি করতে চলেছি আপনাদেরকে, যে আপনারা অনেকেই অনেক স্টক হোল্ড করে বসে থাকেন এবং তারপরে জানতে চান যে এই স্টকগুলো সম্বন্ধে কি হবে, মানে কি আগামী দিনে করা যেতে পারে। তো সেই স্টকের ভবিষ্যৎ কি। তো এইভাবে আপনারা অনেক জায়গায় হয়তো অনেকভাবে আপনারা ঘুরছেন বা অনেকভাবে অনেকের কাছে জানার চেষ্টা করছেন, কিন্তু সেভাবে জানতে পারছেন না। তো আজকে থেকে আমরা একটা সিরিজ শুরু করতে চলেছি যেখানে আমরা স্টক অ্যানালিসিস করব টেকনিক্যালি এবং ফান্ডামেন্টাল, অর্থাৎ দুদিকটাই আপনারা কিন্তু জানতে পারবেন যে একটা স্টক আপনি টেকনিক্যালি যেটা হোল্ড করছেন, কিনে ফেলেছেন কোনোভাবে, সেটা এই মুহূর্তে আপনার কাছে আছে কিন্তু লসে চলছে, কি করবেন। তো সেইখান থেকে আজকে থেকে আপনি জানতে পারবেন যে সেই স্টকটার টেকনিক্যাল কি পজিশন আছে এবং ফান্ডামেন্টাল স্টকটার কি পজিশন আছে। তার জন্য কিন্তু একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কারণ চ্যানেলটা যদি একবার হারিয়ে যায় তাহলে আপনি আবার রিটার্ন পাবেন না। তার জন্য সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যায়। এবং এখানে সবার প্রথম আমি আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যে আমি অ্যাজ এ টেকনিক্যাল এক্সপার্ট আমি প্রীতম সেনগুপ্ত, আপনারা আমাকে জানেন। তো আমি আপনাদেরকে টেকনিক্যালি যে মার্কেটে এই যে স্টকগুলো আপনারা কমেন্ট বক্সে দেবেন, আপনার কোন স্টক নিয়ে এই মুহূর্তে আপনি প্রবলেমের মধ্যে আছেন সেগুলো এই কমেন্ট বক্সে দেবেন। তার সেইটা আমরা দেখে পরের স্টক নিয়ে আমরা আলোচনা করব এবং এর সঙ্গে ফান্ডামেন্টালি আপনাদেরকে বোঝাবেন আমাদের গ্রো ক্যাপ একাডেমির টিচার মিস্টার অনিক মিত্র। উনি সেবি রেজিস্টার্ড, 18 ইয়ার অফ এক্সপিরিয়েন্স আপনারা জানেন। উনি ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের সাথেও কাজ করেছেন। তো সেই এক্সপিরিয়েন্স দিয়ে উনি কোন স্টকটার ফান্ডামেন্টাল কি বা ভবিষ্যৎ কি হতে পারে সেটা কিন্তু আপনারা জানতে চলেছেন। তো সুজলন দিয়ে আমরা শুরু করব, সুজলন এনার্জি আজকের স্টক, যেটা আপনারা থাম্বনেলেও দেখেছেন। তো চলুন আমি প্রথমে সুজলনের একটু টেকনিক্যাল চার্টটা আপনাদের সামনে তুলে ধরি। তো সবার প্রথম আমি সুজলনের টেকনিক্যাল চার্টটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখুন সুজলন এনার্জি, আমি 1 মান্থের চার্ট আমি যদি রাখি তাহলে আমি বলতে পারি আপনাদেরকে প্রায় আমরা মানে জুন বা তারও আগে থেকে, মানে আমি যদি এই বছরটা ধরি তাহলে বছরের আপনার মোটামুটি প্রথম যদি আমি দেখি সেটা হচ্ছে জানুয়ারি মাসের। তার মানে এটা হচ্ছে বছরের হাই এবং এটা হচ্ছে এই আগের বছর মানে 2025 সালের লো। তো আমরা দেখতে পাচ্ছি যে 52 উইকস লো ব্রেক করে সুজলন এনার্জি এবার কিন্তু ডাউন সাইড আসছে। তো এই মুহূর্তে আমার টেকনিক্যালি সাপোর্ট কিন্তু আছে, যেটা আমি দেখতে পাচ্ছি টেকনিক্যাল সাপোর্ট, সেটা হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 34 থেকে 34-এর কাছাকাছি একটা সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট আমি দেখতে পাচ্ছি। এবং তারপরে তার নিচে কিন্তু আর কোনো সাপোর্ট নেই, যেটা হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 6-6-এর কাছাকাছি। এবং এই সুজলন এনার্জির একটু হিস্ট্রিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, টেকনিক্যাল হিস্ট্রি। সুজলন এনার্জি আর যে আইপিও আসে সেটা হচ্ছে 2005 অক্টোবর, এবং সেখান থেকে এটা রান করেছিল প্রায় নিয়ার অ্যাবাউট 413-র কাছাকাছি, 413 প্রাইস গেছিল। এবং এই 413 যাওয়ার পর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ফল করে, এবং সেই 413 প্রাইস গেছিল, আমি আপনাদেরকে দেখাতে চাই, এটা গেছিল প্রায় 2008। এই সেই 2008-এ যখন ফল করে সুজলন এনার্জি, তারপর থেকে আর ওই প্রাইসে যেতে পারিনি। লাস্ট একটা রান আমরা দেখতে পাই, একটা বুল রান কিছুদিন আগে, যেটা হচ্ছে 23 সাল থেকে আমরা দেখি যে স্টক প্রায় একদম 11 টাকা থেকে 83 টাকা পর্যন্ত গেল, এবং সেখান থেকে কিছুটা এসে 45-এর কাছাকাছি আজকের ডেটে দাঁড়িয়ে আছে। তো এই মুহূর্তে আমার টেকনিক্যাল ভিউ যেটা, সেটা হচ্ছে মার্কেটে সুজলনের প্রাইস এই মুহূর্তে নামতে পারে, যেটা প্রায়, এটা আমি আরেকবার কথা বলে রাখি, আমি কোনোভাবেই আপনাদের কোনো বাই বা সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। আমার এটা ব্যক্তিগত ভিউ আপনাদের সামনে তুলে ধরছি, যারা এই প্রবলেমের মধ্যে আছেন। তো আমি অ্যাজ এ টেকনিক্যাল এক্সপার্ট আমার ভিউটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো সেখানে 34 এই মুহূর্তে যদি মার্কেট এই লেভেলটা ক্লোজিং দিয়েছে, এবং সেক্ষেত্রে যদি এটা কন্টিনিউয়াসলি আরও দুদিন ফল করে তাহলে এটা মার্কেটে আরও একটু ডাউনফল হতে পারে। এটা আপনারা টেকনিক্যালি জানলেন। এবার চলুন জানা যাক এই সুজলন এনার্জির ভবিষ্যৎ কি। তো সুজলন এনার্জির ভবিষ্যৎ জানতে গেলে আমাদের, আমরা জেনে নেব আমাদের ফান্ডামেন্টাল এক্সপার্ট অনিক মিত্র স্যারের কাছ থেকে, যিনি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবেন যে ফান্ডামেন্টাল দিকটা সুজলন এনার্জির কি আছে। স্যার ওয়েলকাম জানাই আপনাকে গ্রো ক্যাপ একাডেমিতে।
এই মুহূর্তে সুজলন এনার্জি আমার কাছে অনেক কোয়ারি আসে, বা যেখানে আমাকে বলা হয় যে স্যার এই স্টকটা কি করব, সুজলন এনার্জি। মানে ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো তারা রিলস বা কোনোভাবে কোনো ইউটিউব ভিডিও দেখে নিয়ে ফেলেছিল, বা কোনোভাবে কেউ না জেনে বা কেউ জেনে যেভাবে হোক নিয়েছিল, এবং সেটা অনেক হাই প্রাইসে নেওয়ার পর এই মুহূর্তে সুজলন এনার্জি কন্টিনিউ ফল করছে। প্রায় লাস্ট ডেটে আমরা এলটিপি দেখছি সেটা প্রায় 45-এর কাছাকাছি আছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার সুজলন সম্বন্ধে যদি আপনি বলেন যে এর ভবিষ্যৎ কি, বা এটা যারা হোল্ড করেছে তাদের কি পজিশনস হতে পারে, সুজলন এনার্জির ভবিষ্যৎ বা তার বিজনেসটা সম্বন্ধে যদি একটু বুঝিয়ে বলেন একটু ছোট করে। হ্যাঁ পেতাম একবারে। আহ, সবার আগে আমাদের বুঝতে হবে যে কেন ফল হচ্ছে স্টক। মানে শুধু সুজলনে কিন্তু ফল হচ্ছে না, মানে এই সিমিলার বিজনেসে সুজলন বেসিক্যালি ডাব্লিউটিজি বিজনেসে আছে। মানে হচ্ছে ওদের যে কোর বিজনেস সেটা হচ্ছে উইন্ড টাওয়ার জেনারেটর, সরি উইন্ড টারবাইন জেনারেটর। উইন্ড টারবাইন জেনারেটরের বিজনেস আছে। মানে কি হয় জিনিসটা আমি পরে এক্সপ্লেন করবো। তো উইন্ড টারবাইন ম্যানুফ্যাকচারারের মধ্যে এর সাথে আর একটা লিস্টেড কোম্পানি আছে, আইনক্স। আইনক্স ইন্ডিয়া। আইনক্স। তো এই ইয়েস স্যার। হ্যাঁ তো সরি আইনক্স উইন্ড, আইনক্স ইন্ডিয়াটা উইন্ড। নয়, আইনক্স উইন্ড। আইনক্স উইন্ড দুটো উইন্ড, কোম্পানি ইয়েস। আছে। আইনক্স উইন্ডটা কিন্তু উইন্ড টারবাইন জেনারেটর বিজনেসে সিমিলার টু সুজলন। ওতেও দেখবেন প্রাইস ফল হচ্ছে। মানে এন্টার সেগমেন্টে একটা প্রাইস ফল দেখা যাচ্ছে। মানে এই উইন্ড এনার্জি জেনারেট উইন্ড এনার্জি সেগমেন্টে একটা ফল দেখা যাচ্ছে। মানে কেন এটা কিন্তু একটা পার্টিকুলার কোম্পানির জন্য হয়নি, এটার ইন্ডাস্ট্রিতে রয়েছে। সেটার কারণ হচ্ছে যে দেখুন, রিনিউয়েবল এনার্জি মানে হচ্ছে যে সোলার, উইন্ড আর হাইব্রিডের একটা কনসেপ্ট চলেন, তাতে যাচ্ছি না এখন। এখানে একটা ফ্যাক্টর বলছে ক্যানিবালাইজেশন এফেক্ট। ক্যানিবাল মানে হচ্ছে যে আমি, মানে যখন একটা অ্যানিমাল হিউম্যানকে খাচ্ছে তখন সেটাকে ক্যানিবালিস্টিক আচ্ছা। অ্যানিমাল বলে। তো এক্ষেত্রে কি হচ্ছে, ক্যানিবালাইজেশন মানে ওই সেম সিমিলার, মানে একটা বিজনেস সিমিলার বিজনেসকে নষ্ট করছে। মানে এটাও রিনিউয়েবল এনার্জি, সোলারও রিনিউয়েবল এনার্জি, উইন্ডও রিনিউয়েবল এনার্জি। কিন্তু এখানে একটা কনসেপ্ট এসেছে, মানে চলছে, যে সোলার প্লাস বিএসএস। বিএসএস মানে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। মানে আপনারা জানেন যে পাওয়ার কিন্তু এমন একটা জিনিস যেটাকে স্টোর করা যায় না, মানে স্বাভাবিকভাবে স্টোর করা যায় না। তো অনেক অ্যাডভান্স টেকনোলজি আসছে যেগুলো পাওয়ার স্টোর করার চেষ্টা করছে, এবং পাওয়ার যদি স্টোর করা সম্ভব হয় তাহলে কিন্তু এটা রেভলিউশন হবে। যে কারণে দেখেছেন যে এই যে এত লাইটনিং হয়, মানে এই যে বাজ পড়ে। বাজ পড়ে হ্যাঁ একদম। হ্যাঁ তো এই লাইটনিং যে এফেক্টটা থাকে তা থেকে হিউজ পাওয়ার জেনারেট করে। ওই পাওয়ারটাকে যদি আমরা ক্যাপচার করে ধরে রাখতে পারতাম তাহলে আমাদের মাল্টি ইয়ার্স এর, মানে একটা ওই লাইটনিং এর মধ্যে যা পাওয়ার রয়েছে আমরা হয়তো মাল্টি ইয়ার্স এর সারা পৃথিবীর পাওয়ারের রিকোয়ারমেন্ট সলভ করে ফেলতে পারতাম। কিন্তু আমরা পারি না কেন? কারণ পাওয়ার স্টোর করা যায়, ভেরি ডিফিকাল্ট পাওয়ার স্টোর করা। তো এখন কিছু অ্যাডভান্স টেকনোলজি এসেছে যেগুলো ওই ছোট ছোট কোয়ান্টাম হয়তো কিছু সময়ের জন্য স্টোর করতে পারে। এবার যত বেশি স্টোর করা হবে তত কস্টলি হয়ে যাবে ব্যাপারটা, এবং আচ্ছা। তারও আমাদের কাছে লিমিটেশন আছে, বেশি আমরা স্টোর করতে পারি না। স্টোরেজটা কি? ব্যাটারি কি? ব্যাটারি বেসিক্যালি পাওয়ার স্টোরেজ, তাই নয় কি? হুম। পাওয়ারটা একদমই। স্টোর করে রাখছে, আমি চার্জ করছি, পাওয়ারটা স্টোর করে রাখছি, পরে ইউজ করছি। সেটা হুম। ইভির মতো করে হচ্ছে। আগে ছোট ছোট ডিভাইসে যেরকম আমি আমার ব্যাটারিতে ইউজ করছি, আপনি হুম। মোবাইলে ইউজ করছেন। তো হুম। ও টেম্পোরারি স্টোর করে রাখছে, দিয়ে কিছুক্ষণ আমাকে ব্যাকআপটা দিচ্ছে। এটাই টেকনোলজি। এবার হুম। এই সাইজটা যত বড় হবে, যত বড় বা যত হেভি পাওয়ার বা যত সময়ের জন্য স্টোর করতে হবে, সেই অনুযায়ী আমার সিস্টেমটা কমপ্লেক্স হয়। তো সেই জন্য আচ্ছা। এটা একটু সমস্যাদায়ক ব্যাপার এবং কস্টলি অ্যাফেয়ার। তো সোলার প্লাস বিইএসএস মানে এখন যে টেকনোলজি গুলো এসেছে ওটা বলছে সোলার প্লাস ওই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। সোলারের এনার্জিটা, কারণ আপনারা জানেন সোলার হচ্ছে আনইন্টারাপ্টেড নয়। হুম। সোলার কি হচ্ছে, দিনের বেলায় প্রডিউস করছে। হুম। মানে ক্লাউডি ডেতে প্রডিউস করছে না, হুম। রাত্রিবেলায় প্রডিউস করছে না। তো আমি আনইন্টারাপ্টেড সাপ্লাই পাচ্ছি না, কিন্তু আমাদের তো হুম। আনইন্টারাপ্টেড দরকার। তো দরকার। আমি যদি স্টোর না করি আমি কোথা থেকে পাবো? হুম। তো এই স্টোর করার এই সিস্টেমটা এখন কি করছে, সোলারের এনার্জিটাকে আপ টু সার্টেন এক্সটেন্ট স্টোর করছে। তো স্টোর আচ্ছা। করার পরে ফলে কি হচ্ছে, যে বলছে যে তাহলে আগে যে হাইব্রিডের কনসেপ্টটা চলছিল, আমি দিনের বেলায় সোলার করছি, রাত্রির বেলায় উইন্ডার থেকে কাজে লাগাচ্ছি। তো আচ্ছা। সেই কনসেপ্টটাকে বলছে আমরা রিপ্লেস করছি কি, আমরা কি বিএস, এটাকেই বলছে ক্যানিবাল এফেক্ট। মানে এই আচ্ছা। একটা থিম চলছে যে সোলার প্লাস বিএসএস হয়তো বেটার দেন উইন্ড। point। কিন্তু এটা নয়, এটা আমি আসছি, এটা নয়। এটা একটা ঠিক পারসেপশন নয়, আমি আসছি সেটাতে পরে। আর একটা প্রবলেম চলছে, সেটাকে বলছে যে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট গুলো
এখন আহ, মানে পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে একটা এফেক্ট রয়েছে, ইম্প্যাক্ট রয়েছে, মানে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট গুলো হচ্ছে না। আচ্ছা। মানে নতুন যে এনার্জি যে ডিভাইস, মানে যে এনার্জি ডিভাইস গ্রিড গুলো, গ্রিড নয় আমি সরি, নতুন যে এনার্জি জেনারেশন ইউনিটস গুলো আসছে, সেই জেনারেশন ইউনিটস গুলো পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট পাচ্ছে না, এরকম ঘটনা হওয়ার ফলে প্রায় 40 থেকে 45 গিগাওয়াটের মতো লাস্ট পাওয়ার জেনারেশন ইউনিট কিন্তু স্টলড হয়ে রয়েছে, যাদের কাজ কিন্তু মানে ম্যানুফ্যাকচারিং এর মানে ম্যানুফ্যাকচারিং মানে ইনস্টলেশনের কাজ মাঝ রাস্তায় থেমে রয়েছে। কারণ পেন্ডিং পড়ে আছে। এরা কি হচ্ছে, পেন্ডিং পড়ে রয়েছে। পড়ে আছে। সেই এরা কি করছে, এরা এই পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট কাদের সাথে হয়, ডিসকমের সাথে হয়। হ্যাঁ, তো ডিসকাউন্ট গুলো পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে এন্ট্রি করছে না, আসছে না। তার কারণ ওরা দেখছে যে পাওয়ার কেন হচ্ছে না সেটাও বলি, যে ডিসকাউন্ট গুলো দেখছে যে সেখানে কিছু গ্রিড রিলেটেড ফল্ট আছে, ফ্ল আছে, যেখানে বলছে যে গ্রিডের গ্রিড কি, গ্রিড ট্রান্সমিশন পুরো নেটওয়ার্ক, যেখানে পাওয়ার সাবস্টেশন থেকে, পাওয়ার স্টেশন থেকে ওই ট্রান্সমিশন লাইন দিয়ে কনজিউমারের এন্ডে যাচ্ছে, সেটা হচ্ছে গ্রিড। এই আচ্ছা। গ্রিডটা আনইন্টারাপ্টেড সাপ্লাই প্রোভাইড করার অ্যাসিওরেন্স দিতে পারছেন, যেখানে আমরা অনেক গ্রিডের ফল্ট দেখতে পাচ্ছি, যার হুম। জন্য পাওয়ার কার্টেলমেন্ট হচ্ছে। তো এই গ্রিড কার্টেলমেন্টটাকে জন্য এই মুহূর্তে মানে যতক্ষণ এই অ্যাসিওরেন্সটা পাচ্ছে না সব এভরিথিং ইজ অল রাইট, ততক্ষণ এই ডিসকাউন্ট গুলো কিন্তু এন্ট্রি করছে না নতুন পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে, যেটা কি করেছে এই পিপিএ মানে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট গুলোকে মানে হওয়াটাকে কমিয়ে দিয়েছে। মানে এই লাস্ট 40 থেকে 45 গিগাওয়াটের মতো পেন্ডিং রয়েছে। এই কারণে আপনার উইন্ড টারবাইন মানে সেই কারণে কিন্তু শুধু উইন্ড নয়, মানে সোলার এবং উইন্ড সবেতেই কিন্তু একটা এফেক্ট দেখা যাচ্ছে, একটা এফেক্ট ইম্প্যাক্ট দেখা আছে। যাচ্ছে। একদম। কিন্তু গভর্নমেন্ট কিন্তু অনেক রকম পলিসি টার্মে চেঞ্জেস আসছে, সেইগুলো নিয়ে কথা বললে আমাদের আবার একটা সেশন লেগে যাবে। মানে কি চেঞ্জেস আসছে, গভর্নমেন্ট কি প্রেসক্রাইব করছে এই সমস্যাটা সমাধান করার জন্য। এখানে অনেক নর্মস আনছে গভর্নমেন্ট, যেগুলো ড্রাফট ফর্মে রয়েছে। তো আচ্ছা। এই নর্ম গুলো কিন্তু এক্সপিডিয়েট করবে এই পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে এন্ট্রি। তো আচ্ছা। ডিসকমের মধ্যেও কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস প্রপোজ করেছে। তো সেইগুলো কিন্তু আগামী দিনে ট্যারিফটাকেও রিজনেবল রাখবে এবং ডিসকম গুলোকে পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে এন্ট্রি করতে দেবে, কারণ স্মুথ ট্রান্সমিশনটা অ্যাসিওরেন্স পাওয়া যাবে। তো আচ্ছা। ন্যাচারালি বুঝতে পারছেন যে লং টার্মে ছবিটা কিন্তু পরিষ্কার, এটা একটা শর্ট টার্ম ব্লিচ, শর্ট টার্ম। এটা একটা শর্ট টার্ম ব্লিচ, তাই নাকি? এই পাওয়ার একদম। পারচেজ এগ্রিমেন্টটা ওই গ্রিড রিলেটেড ইস্যুটার জন্য, কিন্তু গ্রিড ইস্যুটার জন্য। রিলেটেড ইস্যুটা গভর্নমেন্ট পলিসি টার্মে ওটা রিজলভ করে দেবে। আর ওটা আচ্ছা। রিজলভ হয়ে গেলেই কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে। সমাধান। এখন আচ্ছা স্যার, আমরা যদি এই মুহূর্তে একটু কোম্পানির প্রোফাইলটা দেখি, মানে হ্যাঁ, একেবারে কোম্পানির, একেবারে তাহলে আমরা মোটামুটি, আপনি যদি আমাদের বলেন যে ভবিষ্যতে এটাকে কি করা উচিত আপাতত, যদি আমার কাছে হোল্ডিং হ্যাঁ, এ আছে। এবার বলি যে সুজলন বেসিক্যালি কি করে, এই মেন ওদের দেখুন এদের বিজনেসে 3টে সেগমেন্ট। তো একটা মেন সেগমেন্ট যেটা কোর সেগমেন্ট, সেটা হচ্ছে ডাব্লিউটিজি, মানে যেটা আমি প্রথমে বলছিলাম উইন্ড হ্যাঁ। টারবাইন উইন্ড টারবাইন। জেনারেটর। ঠিক হ্যাঁ। আছে, তো এই উইন্ড টারবাইন জেনারেটর ওই 82 to 84% রেভিনিউ কন্ট্রিবিউট, মানে আচ্ছা। টোটাল রেভিনিউর 82 to 84% শুধুমাত্র উইন্ড টারবাইন জেনারেটর থেকে আসে। আর কি থাকছে, বাকি বিজনেসটা আসছে, একটা হচ্ছে অপারেশন অ্যান্ড মেনটেনেন্স, আর একটা আসছে আপনার ওদের কিছু ফোর্জিং রিলেটেড বিজনেস রয়েছে। ফোর্জিং মানে হচ্ছে এই যে কম্পোনেন্টস গুলো তৈরি হয়, ওখানে ফোর্জিং লাগে, মেটেরিয়ালস আচ্ছা। মানে ফোর্জিং করে কম্পোনেন্টস গুলো তৈরি হয়। তো ওদের হুম। ফোর্জিং বিজনেস রয়েছে, যেটা কিন্তু ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেটেড। আচ্ছা। মানে ফরজিং বিজনেসটা যদি দেখেন, তাহলে 50% ফরজিং বিজনেসের যা প্রডিউসড হয় সেটা নিজেরাই কনজিউম করে নেয়, বাকি 50% ওরা বাইরে বিক্রি করে। আচ্ছা। তো এই যে চেঞ্জে মানে এই যে ওভারঅল স্ট্রাকচারটা, এর মধ্যে 82 to 84% ডাব্লিউপিসি, আর বাকিটা হচ্ছে ওই বাকি 15-16%-এর মতো বাকি দুটো সেগমেন্ট থেকে আসে। এর মধ্যে অপারেশন এন্ড মেনটেনেন্স কিন্তু খুব হাই মার্জিন বিজনেস, ধরে নিন প্রায় 37-38%-এর মতো এবিটা মার্জিন হয় অপারেশন মেনটেনেন্স, কিন্তু এগুলোর একটা লিমিটেশন রয়েছে, এগুলো আচ্ছা। খুব বেশি হয়। আবার এই ডাব্লিউটিজির মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে নন ইপিসি, একটা হচ্ছে ইপিসি। ইপিসি মানে জানেন আপনারা, ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কি বলে কনস্ট্রাকশন। এই ইপিজি এই ইপিসি বিজনেসটা মানে ওরা কি করছে, ইনস্টলেশনের কাজগুলো করছে, মানে ওরা মানে যে ওদের থেকে ডাব্লিউটিজি যারা কিনছে, ডাব্লিউটিজি তো একটা ইউনিট মাত্র, ইউনিট ওদের একদম। এন্টায়ার
আপনি তো দেখেছেন যে কিরকম দেখতে হয়, আপনার একটা টাওয়ার থাকে, মানে ওই আমি উইন্ড দেখিয়ে দিচ্ছি স্যার উইন্ড গুলো। একটুখানি, হ্যাঁ আমরা হ্যাঁ যদি হ্যাঁ, দেখান আমি দেখান, একটু আমি এটা ততক্ষণে বলি দেখিয়ে যে নিই। উইন্ড মিলটা কিরকম দেখতে হয়। মানে হ্যাঁ, বেসিক্যালি কি হয়, একটা টাওয়ার থাকে, টাওয়ারের মাথায় আপনি দেখতে পান যে তিনটে বড় বড় ব্লেড থাকে, তিনটেই ব্লেড থাকে। ঠিক আছে, এবার এই ব্লেডটা রোটেশন হয় ব্লেডটার, আর তার এই যে পিছনে কিন্তু, হ্যাঁ, একবারে 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 এই যে তিনটে ব্লেড থাকে আর টাওয়ার থাকে, আর তার পিছনে একটা ইউনিট থাকে, যে ইউনিটের মধ্যে সমস্ত মেশিনারিজ গুলো থাকে। এই এই টাওয়ারটা হলো হয়, হ্যাঁ, এই ইউনিটটা একবারে মনে হচ্ছে স্যার, এই যে একবারে পিছনে একবারে ইউনিটটা। একবারে এই ইউনিটটা একদম, ওই ইউনিটটার মধ্যে সমস্ত ইনস্ট্রুমেন্টস গুলো থাকে, যার মধ্যে ওই জেনারেটরটাও থাকে। হ্যাঁ, এই যে মানে উইন্ড টারবাইন জেনারেটর থাকে, একটা রোটার থাকে। রোটারটা কি করে, এই এই যে আহ, এই যে ঘুরছে ব্লেডটা, এই ব্লেডটা যে উইন্ডের জন্য যে ঘুরছে ব্লেডটা কি করছে, একটা, আপনারা জানেন যে একটা রোটেশনাল এনার্জি জেনারেট করে। তো ওই সাইকেলের প্যাডেলের মতো, বুঝলেন না, সাইকেলের হুম হুম প্যাডেলকে আপনি হুম, যদি একবার ঘোরান, তাহলে কি হবে, একদম। আপনার চাকাটা কিন্তু তার থেকে বেশি ঘুরবে। হুম তো হুম। ওটা এখানেও তাই হয়, ভেতরে একটা রোটার থাকে। এই আস্তে আস্তে বাইরের এই মানে এত বড় একটা ব্লেড রয়েছে, তিনটে ব্লেড রয়েছে, এরা আস্তে আস্তে ঘুরবে। আর ওর ভেতরে যে রোটারটা থাকবে, ওটা তার আরো জোরে ঘুরবে। ওখানে একটা গিয়ার বক্স, ওই গিয়ার আচ্ছা বক্সটা ওই কাজটা করে। ওটাকে আমরা বলি আরপিএম, রোটেশন পার মিনিট। হ্যাঁ, তো আচ্ছা। ওই ওই আরপিএম মানে ওটা কি হচ্ছে, খুব জোরে ঘুরছে। যখন এটা আস্তে আস্তে একবার ঘুরছে, ওটা কিন্তু দেখা যাচ্ছে 80 বা 90 রোটেশন করে আসছে। তো ওতে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে, ওই পাওয়ারটাকে কি করে, ওই পাওয়ারটা দিয়ে ওই উইন্ড টারবাইন, ওই 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 পাওয়ারটা উইন্ড টারবাইনে যায়। ওই উইন্ড টারবাইন কি করে, ওই মেকানিক্যাল এনার্জিটাকে, ওই রোটেশনাল এনার্জি যেটা মেকানিক্যাল এনার্জি অ্যাকচুয়ালি, ওটাকে কি করে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। সেইটাই ইলেকট্রিসিটি, সেটাই আপনার ওই নিচে দেখবেন ওই হোলো টাওয়ারের মধ্যে দিয়ে, তারের মধ্যে দিয়ে ভেতর দিয়ে আসে। দিয়ে এটা আসছে। হচ্ছে ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তো ভেতরে একটা ব্রেকও থাকে, কারণ ঝড়ের সময় দেখবেন খুব জোরে ঘুরছে, তাহলে হুম তো হুম। ওর যদি একটা লেভেলের বেশি জোরে রোটার ঘোরে, তো রোটার খারাপ হয়ে যাবে, গরম হয়ে খারাপ যাবে। হলো। হুম হ্যাঁ, তো হুম। কুলিং এর ব্যবস্থাও থাকে ভেতরে। তো এই পুরো ইউনিটটা ভেতরে থাকে। সুজলন কি করে, সুজলন এই ভেতরে টারবাইনটা তৈরি করে, আর পুরো অ্যাসেম্বল করে বাকি পুরো ইউনিটটাকে রেডি করে আপনাকে ইনস্টল করে দেয়। টাওয়ার ইনস্টল করবে, ব্লেড ফিট করবে। তো এই পুরো আহ, ভেতরের ইউনিটটাকে ফিট করবে, এই যে পুরো ব্যাপারটা, এটা হচ্ছে ইপিসির আন্ডারে আসে। তো আচ্ছা এই যে ইপিসি প্রজেক্ট গুলো ওরা করে। তো আচ্ছা। ধরুন এখন ওদের 20% রেভিনিউ, ওই ডাব্লিউটিজি যে বিজনেসটা আমি বলছি, ডাব্লিউটিজি ইপিসি সেগমেন্টটা আপনার 20% রেভিনিউ কন্ট্রিবিউট করে, বাকি রেভিনিউটা কন্ট্রিবিউট করে ওদের ওই মেন ডাব্লিউটিজিটা। কিন্তু এখন ইপিসিটা কিন্তু একটু রিলেটিভলি হাই মার্জিন বিজনেস। ঠিক আছে, আচ্ছা। তো গোয়িং ফরওয়ার্ড ওরা যেটা বলছে, গভর্নমেন্টের ম্যানেজমেন্টের যে টার্গেট, হুম সেটা হুম। হচ্ছে যে এটা 50-50, মানে 50% ইপিসি থেকে আসবে, 50% ডাব্লিউটিজি থেকে আসবে। মানে এই আচ্ছা। টোটাল ডাব্লিউটিজির মধ্যে ওটার বলছি। মধ্যে। হ্যাঁ, মানে ওটা তো ওটা মানে ওভারঅল রেভিনিউ এর ওটা হয়তো 84-85%ই থাকলো, কিন্তু এই যে তার মধ্যে ইপিসি নন ইপিসি শেয়ারটা, যেটা এখন 20-80, সেটা কিন্তু উইল বি স্কিউ টুয়ার্ডস ইপিসি, মানে রাদার আমি বলবো উইল বি ব্যালেন্স, তো 50-50 হয়ে যাবে। তো 50 হয়ে ন্যাচারালি যায়। কি হবে, আপনার হাই মার্জিন বিজনেসের কন্ট্রিবিউশন বাড়বে, সেটা ওর ওভারঅল মার্জিনের জন্য ভালো হবে। হুম আমি হুম হোপফুলি আমি বোঝাতে পেরেছি জিনিসটা। হুম, একদম একদম। আর একদম। আর কি টার্গেট করছে ওরা, ওরা বলছে ওদের FY27 এর প্রথমের মধ্যেই, মানে শুরু FY27 একদম ফার্স্ট হাফে বা হয়তো ফার্স্ট কোয়ার্টারেই ওরা হয়তো এক্সপোর্ট অর্ডার গুলো পেতে থাকবে। ওরা রেডি করছে ওদের, কারণ দেখুন আচ্ছা। এখন 6.5 গিগাওয়াটের অর্ডার বুক আছে, সিক্স হ্যাঁ। পয়েন্ট ফাইভ গিগাওয়াটের অর্ডার বুক আছে, ওর থেকে বেশি রাদার একটু অর্ডার বুক আছে। এবার এই অর্ডার যে এক্সিকিউশন, ওরা বলছে যে মানে আমরা হয়তো 3.5 গিগাওয়াটের মতো এক বছরে এক্সিকিউট করতে পারি। তো ওর ক্যাপাসিটি আর ফার্দার অর্ডার নিলে ও ডেলিভার করতে পারবে, পাইপলাইনে পড়ে থাকবে। তো ওই রকম ভাবে তো করে রেখে লাভ নেই, ওরও তো না, কমিটমেন্টের একটা ব্যাপার থাকে। একদম। কারণ একটা স্ট্যান্ডার্ড উইন্ড মিল লাগাতে, মানে এরকম একটা পুরো ইনস্টলেশন করতে আপনার 8 থেকে 9 মাস টাইম লাগে। মানে ডাব্লিউটিজি তৈরি করে পুরো, মানে ইপিসি কন্ট্রাক্টটা পেলেন আপনি, আপনি পুরো ইনস্টল করে লাগাচ্ছেন, তো 8 থেকে 9 মাস টাইম লাগে। নমস্কার। তো ন্যাচারালি কি হচ্ছে যে ওদেরকেও ওদের ক্যাপাসিটি বাড়াতে হবে। ক্যাপাসিটি কিভাবে বাড়াবে, ওদের তো প্লান্টের জায়গারও লিমিটেশন আছে, কারণ আপনি হুম। বুঝতেই পারছেন অনেক স্পেসিয়াস ব্যাপার লাগে এই অনেক পুরো স্পেসিয়াস। ব্যাপারটা। তো ন্যাচারালি
এটা করার জন্য ওরা প্রায় একটা 7.5 গিগাওয়াটের মতো ল্যান্ড ওরা কিন্তু কনস্ট্রাকশন চালু করেছে। তো ওইটাও আচ্ছা কিন্তু গোয়িং ফরওয়ার্ড কন্ট্রিবিউট করবে ওদের নতুন মানে আরো বেশি প্রজেক্ট ইনটেক করার জন্য। তো আহ, সেটা তার মানে FY 2027 ওদের কাছে আসছে, এক্সপোর্ট অর্ডার গুলো আসতে শুরু করবে, ইনটেক করবে, কারণ গ্লোবাল রিকোয়ারমেন্ট ডিমান্ড হিউজ। যেরকম আপনি যদি দেখেন ইউরোপ হচ্ছে সব থেকে বেশি উইন্ড এনার্জি অ্যাবজর্ব, মানে আচ্ছা। উইন্ড এনার্জিতে পাওয়ার সব থেকে বেশি পাওয়ার সেল। ইউরোপে তৈরি হয়, মানে ইউরোপে। মানে খুব ফাস্ট হচ্ছে। আর এশিয়া প্যাসিফিক যদি আপনি কোয়ান্টাম টার্মে দেখেন তাহলে এশিয়া সব থেকে বেশি এখন। হ্যাঁ, তো এশিয়া সব থেকে বেশি, আর ইউরোপ কিন্তু সবার আগে থেকে করেছে। করেছে। ইউরোপের টোটাল এনার্জির মধ্যে যদি দেখেন তাহলে এই উইন্ড এনার্জির কন্ট্রিবিউশন সব থেকে বেশি। আচ্ছা। আর ফাস্টেস্ট গ্রো করছে কিন্তু এশিয়া। এসি। হুম। তো ন্যাচারালি কি হচ্ছে, এক্সপোর্ট অর্ডারও প্রচুর আসবে। হুম হুম। আর আর কি হচ্ছে যে এই FY 2028 থেকে ওরা এই এক্সপোর্ট অর্ডার গুলো ডেলিভার করতে শুরু করবে। আচ্ছা। আমি বললাম 8-9 মাসের একটা টাইম ফ্রেম লাগে। হুম এবার হুম। আহ, তার সাথে যেটা দেখা যাচ্ছে যে এটা তো আমি বললাম যে কোম্পানি রিলেটেড একটা ব্যাপার, বললাম কোম্পানি। কোম্পানির কি কি আছে, কি কি একদম। করতে চলেছে কোম্পানি। তো এই 2-3খানা খুব পজিটিভ ব্যাপার ও করছে, মানে সুজলন আচ্ছা করছে। যেটা আচ্ছা। একটা বললাম আমি, ওই ইপিসি কন্ট্রিবিউশন বাড়ানো, আপনার তার সাথে এক্সপোর্ট অর্ডারটা, আর এক্সপোর্ট অর্ডারকে সাপোর্ট দেবার জন্য ওরা নতুন ক্যাপাসিটি কনস্ট্রাকশন রেডি করছে। তো এই তিনটে ব্যাপার কিন্তু খুব পজিটিভ ওর ফিউচারের জন্য। আর আচ্ছা। ওভারঅল যদি দেখেন যে আহ, কি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আমি ওর হ্যাঁ, ফিনান্সিয়ালসটাও দেখাতে পারবো, আর একদম কয়েকটা স্যার, ডেটাও স্ক্রিনটা আমি শেয়ার শো করুন। করতে আর পারবো। আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে ধরুন আমি হুম কিছু হুম যারা নিয়ে রেখেছে তাদের বিষয়টা, যারা হয়তো এই ভিডিওটা দেখছে, হয়তো হুম এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদের সাথে দেখা হবে। তো সেই ক্ষেত্রে হুম আমি বলে রাখি যে স্যার ধরুন আমি হয়তো ধরুন 72, বা কেউ নিয়েছে 50-র কাছে, কেউ নিয়েছে আপনার 60-র কাছে, আবার কেউ নিয়েছে ধরুন 8 টাকা, 10 টাকা, বা 6 টাকা, বা 12 টাকায়। তো হুম যারা হুম অলরেডি লসে আছে এবং যারা এখনো অবধি নিয়ে বসে আছে বা 10 টাকায় নিয়ে আছে, তারা দেখছে এখন আমি প্রফিটে আছি, বেরোবো কি বেরোবো না বুঝতে পারছে না। তো সেই জায়গা থেকে আপনি একটু যদি বলেন যে এই মুহূর্তে কি করা উচিত, বা সুজলনের আগামী 10 বছরের ভিউ আমি যদি রাখি মিনিমাম, ঠিক আছে, যে আগামী 10 বছর যদি আমি এটা রেখেই দিই, বা হুম হুম এর মধ্যে 5 থেকে 10 বছরই যদি আমি রাখি, তো সেই হুম। ক্ষেত্রে মানে কতটা সুজলন কোম্পানিটা ভালো হতে হবে। অলরেডি আমরা শুনেছি আপনার কাছ থেকে, সেখানে অনেকটা আমি বুঝতে পেরেই গেছি। তো সেটা যদি একটুখানি বলেন। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, তার আগে আমি একটা, যেহেতু ভিউ বলবো, এতক্ষণ হুম। বিজনেস বলছিলাম, এবার যেহেতু একদম। ভিউ বলবো, হুম। সুতরাং আমি বলি যে একটা ডিসক্লেমার আছে যে আই ডো নট হ্যাভ একদম। এনি বাই সেল হোল্ড রেকমেন্ডেশন উইথ দিস। আমি কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি না। আপনাদের যদি কোনো স্পেসিফিক জানার থাকে, আপনি রেজিস্টার্ড অ্যাডভাইজার বা রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্টের সাথে পরামর্শ নেবেন। আমি আমার ওপিনিয়ন বলছি যে কি করা যাওয়া যেতে পারে, মানে আমার হলে আমি কি করতাম, আমি সেটা বলি। যে ধরুন আমি উপরের লেভেলে নিয়েছি 70-72 টাকায় নিয়েছি, তাহলে আমি বলতাম যে আমার কি ক্যাপাসিটি রয়েছে ফার্দার অ্যাভারেজ করার, মানে আমি ওভারওয়েট করবো না কোনো স্টক। আমি যদি আমার পার্সোনাল পোর্টফোলিও দেখি, আমি কোনো স্টককে ওভারওয়েট করবো না। তাহলে আমি যদি দেখতাম যে আমার ক্যাপাসিটি একটা স্টকে অ্যাম্পেল ফুল হয়ে গেছে, তাহলে আমি ওয়েট করব। আমার কাছে কিন্তু এখানে ফার্দার নিচে অ্যাভারেজ করবার প্রভিশন নেই, আমি ওয়েট করতাম। যে আমি দেখতে পাচ্ছি যে ফিউচারটা ইনট্যাক্ট, একটা শর্ট টার্ম গ্লিচ আছে, তো সেই জন্য হয়তো কিছু কারেকশন হচ্ছে, আমি একটু পেশেন্সের সাথে, হয়তো 60-70 লেভেলে নিয়েছি, আমি একটু পেশেন্সের সাথে, আমার টাইম লাইনটা লম্বা হতেই হবে, কারণ আমি হুম টাইম ফ্রেম জানি না কতটা সময় নেবে, আমি হোল্ড হুম। করবো। তাহলে আমার কাছে যদি অল্প কিছু নিয়েছি, নেবার প্রভিশন আছে, তাহলে আমি হয়তো টেকনিক্যাল লেভেলসে অ্যাভারেজ করব। অবশ্যই ওভারওয়েট করব না, ওভারওয়েট করব না, কারণ ডাইভার্সিফিকেশনে প্রবলেম হবে। ফিউচার যেহেতু ভালো, আমি দেখতে পাচ্ছি যে অনেক টেম্পোরারি একটা গ্লিচের জন্য পড়ছে, এবং ওভারঅল রিনিউয়েবল এনার্জিতে উইন্ডের কন্ট্রিবিউশন ডেফিনেটলি ইনট্যাক্ট থাকবে। মানে এখন যদি দেখেন তাহলে রিনিউয়েবল এনার্জির মধ্যে প্রায় 20% কন্ট্রিবিউশন, মানে আমি আমি বলছি FY 26 নভেম্বরের ডেটা বলছি,
তাহলে আহ, মোটামুটি 20% কন্ট্রিবিউশন উইন্ডের আসে। তো উইন্ড আগামী দিনে গ্রো করার, কারণ গভর্নমেন্টের এন্ডিভার, গভর্নমেন্ট বলছে যে আমি এটাকে বাড়াবো, কারণ আমাদের টোটাল 500 গিগাওয়াটের টার্গেট আছে। আমরা এখন প্রায় 260 261 গিগাওয়াটের মতো করেছি। এবং এটা একটা খুব ভালো ব্যাপার যে আমরা 2030-এর টার্গেট ওটা, তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 50%, আমাদের টোটাল এনার্জি রিকোয়ারমেন্টের প্রায় 50% কিন্তু কন্ট্রিবিউট করছে রিনিউয়েবল এনার্জি। যদিও এই 50% ইন ক্যাপাসিটি, মানে 50% থার্মাল আর 50% হচ্ছে, মানে 50% ফসিল ফুয়েল আর 50% হচ্ছে এই নন ফসিল ফুয়েল। তো এইভাবে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আচ্ছা। কিন্তু প্যারালালি আপনাকে ভাবতে হবে এইটা মাত্র 22% কন্ট্রিবিউট করে এনার্জি জেনারেশনের টার্মে। মানে আমার আচ্ছা। 50% ক্যাপাসিটি, আমার টোটাল এনার্জি জেনারেশন যা আমরা টোটাল জেনারেট করি তার মাত্র 22% কন্ট্রিবিউট করে। মানে বুঝতে আচ্ছা। পারছেন যে এই রিনিউয়েবল এনার্জি কিন্তু এফিসিয়েন্সি কম, তাই নয় কি? এফিসিয়েন্সি কম, একদমই তাই। থার্মালের কিন্তু এফিসিয়েন্সি বেশি বেশি। বেশি। ঠিক বেশি। আছে। হুম হুম। তো এই এই জিনিসটা মাথায় রেখে আমাদের 500 গিগাওয়াটের টার্গেটকে মাথায় রেখে গভর্নমেন্টের যে এন্ডিভার, তাতে উইন্ডকেও একটা রোল প্লে করতেই হবে। তো এইগুলো টেম্পোরারি গ্লিচ একটা চলছে, যেটা আই বিলিভ কে এটা আগামী দিনে রিজলভ হয়ে যাবে। হ্যাঁ। তো গভর্নমেন্ট অনেক পলিসিস আনছে ডেফিনেটলি, অনেক আহ, আরো কয়েকটা জিনিস আছে, আমি বলবো সেটা। তো সেইগুলো ট্রিগার হবে ইন্ডাস্ট্রিটার জন্য। আমি ওভারঅল ইন্ডাস্ট্রির কথা বলছি, সুজলনের ক্ষেত্রে বলি, যারা নিচের লেভেলে নিয়ে রেখেছেন, যদি মনে করেন হোল্ডিং পিরিয়ড লম্বা, কারণ আমি এই মুহূর্তে ডেফিনিট কোনো টাইম লাইন দেখতে পাচ্ছি না যে এই সময়ের পরে হয়তো ওটা ভালো হবে ভালো। বা এই সময় থেকে ভালো হবে। আমি শুধু বুঝতে পারছি যে পলিসি টার্মে কিছু চেঞ্জেস এটাকে ভালো করবে, কিন্তু পলিসি গুলো কবে আসবে, ড্রাফট ফর্মে রয়েছে, কবে আসবে সে কথা আমি বলতে পারছি না। তাতে কিছু গ্লিচ আসবে কিনা সেটাও আমি বলতে পারছি না। কিন্তু যেহেতু গভর্নমেন্ট 500 গিগাওয়াটের টার্গেট রেখেছে, সুতরাং আমরা এখন 261 থেকে 500-তে যাবো এই 2030-এর মধ্যে, তো ন্যাচারালি গভর্নমেন্টকে এখানে স্টেপ ইন করতেই হবে। আরো করতেই হবে। ইনসেনটিভ, প্রোডাকশন লিঙ্ক ইনসেনটিভ, হয়তো ইম্পোর্ট ব্যানও হবে হয়তো সময়ে বিশেষে। হুম হুম তো হুম। এগুলো বিভিন্ন কারণ, আমি বলবো ওগুলো কিরকম মনিটরিং চলে এই ইম্পোর্টের, সেটাও আমি বলবো। ডিক্লারেশন দিতে হয় কোম্পানিকে যারা ইম্পোর্ট করে, আমি বলবো পরে আচ্ছা। পরে সেগুলো। তো আচ্ছা। ন্যাচারালি কি হচ্ছে যে ওভারঅল পসিবিলিটিস অনেকটাই রয়েছে, কিন্তু কোনো ডেফিনেট টাইম লাইন নেই যেটার জন্য কি হতে পারে। আমি 46টা হয়তো 36-30-এ চলে আসতে পারে, আমি জানি না। হতে হুম পারে, হুম হুম নাও হতে পারে। হুম। তো সুতরাং যেহেতু টাইম লাইন নেই, সুতরাং এখানে স্লো ডাউন হয়ে যেতে পারে, আরো কারেক্ট করতে পারে। তো সেই জন্য অ্যাভারেজ যদি করা যায়, যারা উপরে নিয়েছেন অ্যাভারেজ করবার প্রভিশন আছে, মানে আমি যদি করতাম আমি হয়তো অ্যাভারেজ করতাম। আমি যদি অ্যাভারেজ করার প্রভিশন না থাকতো, আমি বললাম যেরকম আমি হোল্ড করতাম। আর যদি আমি নিচে নিয়ে থাকতাম তাহলে হয়তো আমি একটু, আমার টাইম হরাইজন আমার লম্বা যদি আমি জেনে রাখি, আমি একটু হোল্ড করতাম, কারণ আমার মনে হচ্ছে যে এটা কিন্তু খুব ভালো করতে পারে গোয়িং ফরওয়ার্ড। মানে ওয়ান্স ইট স্টার্টস মুভিং না, তো মানে ট্রিগারটা যদি একবার পেয়ে যায়, দেন ইট উইল নট স্টপ, এটা আমার মনে হচ্ছে। তাহলে কিন্তু এটা মনিটাইজড হবে খুব ভালো, এটা আমার আচ্ছা। মনে হচ্ছে। তো আপনারা হ্যাঁ একটা তো প্রীতম। ভিউ পেলেন হুম এখান থেকে, এবং আরেকটা কথা বলে রাখি। বিষয়টা হচ্ছে এই যে না জেনে ট্রেডিং না করে, এই যে ভিডিওটা লম্বা হচ্ছে একটু আমি বুঝতে পারছি, আপনারা একটু দেখছেন বাট ইন্টারেস্ট হচ্ছে আপনাদের। একটা জিনিস মাথায় রাখুন, শিখে কাজ করুন। না শিখে কেন করবেন? এই যে আজকে এই যে বিষয়টা আপনি বুঝতে পারছেন, একটা কোম্পানি বুঝতে গেলে ফান্ডামেন্টাল কিছু দিক দিক দেখা উচিত, টেকনিক্যাল দিকও দেখা উচিত। তো সেক্ষেত্রে আপনারা যদি প্রপার ওয়েতে গাইডেন্স চান এবং গাইডেন্স নিয়ে যদি কাজ করতে চান, তাহলে কিন্তু এই ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি আপনার নামটি নথিভুক্ত করাতে পারেন বা বুক করতে পারেন। এবং সেখানে আপনাকে এডুকেশন কাউন্সিলর টোটাল ডিটেলসে বলে দেবে যে আপনি যেটা চাইছেন তার উপরে আপনি কি কি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে বারবার বলবো, না শিখে এই ফিনান্সিয়াল মার্কেট বা স্টক মার্কেটে না আসাটাই ভালো। কাজটা করুন শিখে, অন্যের ভরসায় না পুকুর কেটে, অন্য কেউ বলে দেবে সেটার জায়গায় আপনি নিজে সেই পুকুরটা কাটতে চেষ্টা করুন। এই জন্যই আর আমি শেখাটা আজকের এই খুব, সেশন আমরা করছি। হুম, হ্যাঁ স্যার। শেখাটা খুব স্টেপ বাই স্টেপ হওয়া দরকার। মানে হওয়া দরকার। হঠাৎ করে আমি যদি রিনিউয়েবল এনার্জি ডিটেলসে ঢুকে যাই তাহলে সমস্যা। আমাকে স্টেপ বাই স্টেপ আমাকে ফিনান্সিয়ালস গুলো বুঝতে হবে। তো বুঝতে আমরা হবে। বিজনেস বিজনেস সেক্টর, বিজনেস মডেল এগুলো নিয়ে কথা বলবো পুরো একটা আলাদা সেকশন, হুম। যে জিনিসগুলো যারা একদম ডিটেলস জানতে চায়, যে আমি রিনিউয়েবল এনার্জি, যেরকম আমি আজকে আমাদের টপিক, সেরকম অনেক কিছুই টপিক হতে পারে।
হুম। অ্যান্সিলারি হতে পারে, ট্রান্সফরমার হতে পারে, হতে পারে। পাওয়ার জেনারেশন হতে পারে, এরকম বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন রকম বিজনেস মডেল। তো কে কোন আহ, আমি যেরকম বললাম যে সুজলনের ক্ষেত্রে বললাম যে কি কি কম্পোনেন্ট রয়েছে পুরো এই এনার্জি, উইন্ড এনার্জিটা জেনারেট করতে। তো সব কোম্পানি তো সব সব জিনিস বানাচ্ছেন। না। কে কোথায় কোন কোম্পানি কি করছে, কেউ হয়তো ইপিসি করছে, কেউ হয়তো টারবাইন বানাচ্ছে, কেউ হয়তো রোটার বানাচ্ছে। হ্যাঁ। তো এই একদম যে উম, এই যে ভ্যালু চেন কোন কোম্পানি কোথায় দাঁড়িয়ে রয়েছে, তো এগুলো জানার জন্য সেপারেটলি জানতে হবে, শিখতে হবে, তবে কিন্তু আপনি আপনি ডিসিশন মেকিং করতে পারবেন। একদম। আর ফিনান্সিয়ালসটা যদি খুব ভালো করে যদি না জানা হয়, তাহলে সমস্যা হচ্ছে যে আপনি মিসগাইডেড হবেন, আপনি হুম। ভুল ডিসিশন নিয়ে ফেলবেন। মানে বুঝতে পেরেছি। কোম্পানি অলওয়েজ শোজ রোজি পিকচার, মানে কোম্পানি হয়তো ভালো ভালো কথা বলবে, বা মার্কেটে অনেক হাইপ থাকে, মানে হুম। যেখানে লোকে ট্র্যাপ হয়ে যায়। তো সেই জিনিসগুলো নিজেকে ডিসিশন নিতে গেলে স্টেপ বাই স্টেপ শিখেই করতে ঠিক হয়। আছে। একটাই কথা বলবো, এই যে রিলস দেখে শর্ট টার্মে একটা ট্রেড নিয়ে নিলাম বা একটা স্টক নিয়ে নিলাম, বা কোনো কেউ আসলো আপনাকে বললো যে এটা নিয়ে নাও, বা কোনো কোম্পানি থেকে কল করে বললো স্যার এটা নিয়ে নিন, আমরা এই শেয়ারিং করব, প্রফিট করব, সেটা না করে নিজে শিখে করুন। তাহলে হয়তো একটা নিজের জায়গা তৈরি করতে পারবেন। এবং গ্রো ক্যাপ একাডেমির যে সমস্ত স্টুডেন্টরা যারা শিখে কাজ করছে, তাদের রিভিউজ তো আপনারা গুগলে গিয়েও চেক করতে পারেন, বা আপনারা ইউটিউবে প্লে লিস্টে গিয়ে স্টুডেন্ট রিভিউতে গিয়েও চেক করতে পারেন। তো এই কথাটাই বলবো আজকে, সুজিলন নিয়ে এই কথাটাই এতটাই অবধি থাক। আর আমরা ভিডিও বাড়াচ্ছি না। আপনারা যদি এরপরে যে স্টক নিয়ে আপনার হোল্ডিং পজিশনে রেখেছেন বা ফেসে গেছেন, যদি মনে করেন সেই স্টকের নাম কমেন্ট বক্সে লিখুন। বা আরও যদি ডিটেলসে কথা বলতে চান, আমার সাথে কথা বলতে চান, আমাদের স্যারের সাথে কথা বলতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে, এডুকেশন কাউন্সিলের সাথে প্রথম কথা বলুন। তারপরে কিন্তু আমরাও, আপনার যদি প্রবলেমের মধ্যে আপনি থাকেন, আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে যতটা হয় সলিউশন করার। আর শেষে একটা কথাই বলবো, যদি স্টক মার্কেট করতে হয় শিখে কাজ করুন। হয়তো 2 মাস 3 মাস 5 মাস সময় লাগবে, কিন্তু বেটার জায়গা পাবেন, ক্যাপিটালকে সেভ করতে পারবেন। কিভাবে স্টক মার্কেটে কাজ করতে হয় সেই জিনিসগুলো অবশ্যই কিন্তু টেকনো অ্যান্ড ফান্ডা দুটোই কিন্তু দরকার। অর্থাৎ ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল একে আরেকের পরিপূরক, অর্থাৎ দুটো মিলিয়ে কিন্তু কাজ আমাদের করতে হবে। তো ভালো থাকবেন স্যার, আপনাকেও ভালো থাকবেন, থ্যাংক ইউ। হ্যাঁ। এত সুন্দরভাবে আমাদের দর্শকদের সামনে আপনি বুঝিয়ে দিয়েছেন। আগামী দিনেও স্যার থাকবেন, তার জন্য ভিডিওটা কিন্তু লাইক চাই 100 মিনিমাম। আমরা শুরু করেছি তাই 100 দিয়ে বলবো, 100 লাইক দিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে। এবং নেক্সট স্টক আমরা আসছি আবার পরের সপ্তাহে আপনাদের জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।